রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি, কৌশলী মন্তব্য ট্রাম্পের। হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত বলে দাবি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ব্যাপক আক্রমণ, স্বাস্থ্যকর্মী সহ নিহত ৩, জবাবে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ওয়াশিংটনের বৈঠকে নেই চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা অভিষেকের উপর হামলার তীব্র প্রতিবাদ মমতার। বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে তদন্তের দাবি রাহুল অখিলেশের। বিভিন্ন স্থানে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ভুল আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অতীতে বিভিন্ন দেশে মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাকে তার দেশের সামরিক অভিযান ছিল একটি বড় ভুল ও অত্যন্ত বোকা সিদ্ধান্ত। একইভাবে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হস্তক্ষেপ বা অভিযান চালানো উচিত হয়নি বলে মনে করেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু হামলার কারণে ইরান এখনো পারমাণবিক পরাশক্তি হয়ে উঠতে পারেনি। ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত। You look at what happened with Iraq. We did so bad. That was such a foolish thing, what we did. Shouldn't have been there in the first place, by the way. And shouldn't have been in Iran. But Iran has the capability. If we didn't hit them with the B-2 bombers 9 months ago, they would have a nuclear weapon right now. পুত্রবধূ লরা ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। তিনি বলেন, দেশটির সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। যুদ্ধের সময় পুরো রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদে আরো বড় সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, অতীতে এমন ভুল হয়েছে যে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়ার ফলে দেশটি কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং ইরান প্রসঙ্গে ট্রাম্পের এ ধরনের মন্তব্য নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত আরও তীব্র হয়েছে। দেশটির নাবাতিয়ে শহরের কাছাকাছি গ্রামগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন অন্তত 3 জন। পাল্টা রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ঘরবাড়ি ধ্বংস ও উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে লেবানন সরকার। অন্যদিকে ওয়াশিংটনের তেল আবিব ও বৈরুত প্রতিনিধিদের বৈঠকে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহর সংলগ্ন এলাকায় ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে 1 ডজনের বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় দখলদার বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল ঐতিহাসিক বোফোর্ট দুর্গের আশপাশের এলাকা, যেটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি কৌশলগত পাহাড়ে অবস্থিত। এরই মধ্যে দখলদার বাহিনী লিতানি নদীর উত্তরাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া নদীর দক্ষিণের বিস্তীর্ণ এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা গেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবানিজ সেনাসহ একদিনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে এক যৌথ বিবৃতিতে ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংস ও উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক যোগাযোগ আরো জোরদারের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পাশাপাশি লক্ষ্যহীন হামলার মধ্য দিয়ে তেল আবিব বৈরুতকে পুরোপুরি ধ্বংসের কৌশল অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তারা। ইসরায়েল এখন শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে না, বরং পুরো শহর ও জনপদ ধ্বংস করছে। পাশাপাশি সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে, যা বেসামরিকদের জন্য এক ধরনের সমষ্টিগত শাস্তি।
আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী এসব কর্মকাণ্ড নিন্দনীয়। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কিরিয়াত শামেনা শহরের একটি শপিং সেন্টারে এসব রকেট আঘাত হানার খবর পাওয়া গেছে। লেবাননে বেসামরিক হতাহতের জবাবেই এই পাল্টা হামলার দাবি করেছে গোষ্ঠীটি। দুপক্ষের সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির কাঠামো ও সীমান্তে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত করার একটি সম্ভাব্য পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি বলে জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অনেক বিরোধী নেতা। এদিকে অভিষেক সহ তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির নির্দেশে হাসপাতালে ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয় অভিষেককে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, অভিষেকের সফরের বিষয়ে পুলিশ আগেই অবগত ছিল, তবুও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলাম কেন? এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় আহত হন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এর আগে শনিবার রাতেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই হামলাকে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর আখ্যা দেন তারা। রাহুল গান্ধী এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিজেপির দিকে আঙুল তোলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। তুরস্ক গত এক দশকে প্রতিরক্ষা শিল্পে যে দ্রুত উত্থান ঘটিয়েছে, 2026 সালে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম মিনি সাবমেরিন উন্মোচনের মধ্য দিয়ে সেই যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। সামরিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আঙ্কারা এখন শুধু ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা সাজোয়া যানেই সীমাবদ্ধ নেই, বরং সমুদ্র যুদ্ধের অত্যন্ত জটিল ও উচ্চ প্রযুক্তি নির্ভর খাত সাবমেরিন প্রযুক্তিতেও নিজেদের সক্ষমতা তুলে ধরতে শুরু করেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত শাহ এক্সপো 2026-এ প্রদর্শিত এই মিনি সাবমেরিন শুধু একটি নতুন যুদ্ধযান নয়, বরং এটি তুরস্কের সামরিক শিল্প কৌশল, আঞ্চলিক ভূরাজনীতি, নৌ ক্ষমতার পুনর্গঠন এবং বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে নতুন অবস্থান তৈরির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের সামরিক শক্তিগুলোর কাছে সাবমেরিন সবসময় একটি বিশেষ কৌশলগত অস্ত্র, কারণ পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান করে আঘাত হানার ক্ষমতা যে কোনো দেশের নৌবাহিনীকে বহুগুণ শক্তিশালী করে তোলে। বিশেষ করে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ছোট আকারের কিন্তু অত্যন্ত নীরব এবং বহুমুখী ক্ষমতা সম্পন্ন মিনি সাবমেরিনের গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। এই বাস্তবতায় তুরস্কের নতুন সাবমেরিন প্রকল্প শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যের উপরও প্রভাব ফেলতে পারে। 14 এপ্রিল 2026 সালে কারামুরসেলের উপকূলে এই সাবমেরিনের প্রথম ডাইভ ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়ার খবর প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের নজর পড়ে প্রকল্পটির দিকে। কারণ সাবমেরিন প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যেখানে বিশ্বের খুব অল্প কয়েকটি দেশ পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করতে পেরেছে।
একটি সাবমেরিনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে শুধু ইঞ্জিনিয়ারিং দক্ষতা নয়, উন্নত সেন্সর প্রযুক্তি, নীরব প্রপালশন ব্যবস্থা, অস্ত্র সংযুক্তিকরণ, গভীর সমুদ্র নেভিগেশন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় প্রয়োজন হয়। তুরস্কের নতুন মিনি সাবমেরিন এই জটিল প্রযুক্তিগত সমন্বয়ের একটি বাস্তব উদাহরণ। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উত্থান আসলে একটি দীর্ঘ রাজনৈতিক ও কৌশলগত প্রক্রিয়ার ফল। 1974 সালে সাইপ্রাস অভিযানের পর পশ্চিমা নিষেধাজ্ঞার অভিজ্ঞতা আঙ্কারাকে বুঝিয়ে দিয়েছিল যে বিদেশি অস্ত্র নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। এরপর ধীরে ধীরে দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দেয়। বিশেষ করে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ শুরু হয়। বর্তমানে তুরস্ক শুধু নিজেদের সামরিক প্রয়োজন পূরণ করছে না, বরং আন্তর্জাতিক বাজারেও এটি বড় অস্ত্র রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত উদাহরণ ছিল বেকারের তৈরি ড্রোন প্রযুক্তি। বেকার নির্মিত বেইরাক্তার TB2 ড্রোন লিবিয়া, সিরিয়া, নাগর্নো কারাবাখ এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে আলোচনায় আসে। সেই সাফল্যের পর তুরস্ক আরও উচ্চ প্রযুক্তির সামরিক প্ল্যাটফর্ম তৈরিতে মনোযোগ বাড়ায়। যুদ্ধজাহাজ, বিমানবাহী জাহাজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এখন সাবমেরিন প্রযুক্তিতে বিনিয়োগ সেই ধারাবাহিকতারই অংশ। বিশ্লেষকদের মতে তুরস্কের নতুন মিনি সাবমেরিন প্রকল্পের পেছনে 3টি প্রধান উদ্দেশ্যে কাজ করছে। প্রথমত, ভূমধ্যসাগর ও এজিয়ান অঞ্চলে নিজেদের নৌ ক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, ন্যাটোভুক্ত দেশ হয়েও পশ্চিমা প্রযুক্তি নির্ভরতা কমানো। তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে উচ্চমূল্যের নৌ অস্ত্র রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। মিনি সাবমেরিনের বিশেষত্ব হচ্ছে এগুলো আকারে ছোট হলেও অত্যন্ত কার্যকর। প্রচলিত বড় সাবমেরিন যেখানে দীর্ঘমেয়াদী কৌশলগত অভিযান পরিচালনা করে, সেখানে মিনি সাবমেরিন মূলত বিশেষ অভিযান, গোপন হামলা, উপকূলীয় যুদ্ধ এবং নজরদারির জন্য ব্যবহার করা হয়। ছোট আকারের কারণে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। এছাড়া অগভীর পানিতেও কার্যকরভাবে পরিচালনা করা যায়। ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর এবং এজিয়ান সাগরের মতো অঞ্চলে এই ধরনের সাবমেরিন অত্যন্ত কার্যকর হতে পারে। তুরস্কের প্রদর্শিত সাবমেরিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর নীরব অপারেশন সক্ষমতা। আধুনিক নৌযুদ্ধের শনাক্তকরণ এড়ানো সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। সাবমেরিন যত কম শব্দ উৎপন্ন করবে, তত বেশি সময় শত্রুর নজর এড়িয়ে থাকতে পারবে। তুরস্ক দাবি করছে যে তাদের এই সাবমেরিন এতটাই নীরব যে উন্নত রাডার ও শনাক্তকরণ ডিভাইসের মাধ্যমেও একে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। যদিও এই দাবি বাস্তবে কতটা কার্যকর তা ভবিষ্যতের পরীক্ষার উপর নির্ভর করবে, তবে প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই নীরবতা নিশ্চিত করতে উন্নত প্রপালশন প্রযুক্তি, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কম্পন হ্রাসকারী কাঠামো ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আসেলসানের মেরকান ইলেকট্রো অপটিক্যাল সেন্সর ও মেটাক্সানের সোনার প্রযুক্তি সাবমেরিনটির যুদ্ধ সক্ষমতাকে আরও উন্নত করেছে। আসেলসান এবং মেটাক্সান ডিফেন্স বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। আসেলসানের সেন্সর প্রযুক্তি সাবমেরিনটিকে দূরবর্তী পর্যবেক্ষণ, শনাক্তকরণ এবং আক্রমণ পরিচালনায় সহায়তা করবে। অন্যদিকে মেটেক্সানের সোনার প্রযুক্তি পানির নিচে শত্রু জাহাজ, সাবমেরিন বা মাইন শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক সাবমেরিন যুদ্ধে সেন্সর প্রযুক্তি প্রায় অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্যবস্তু আগে শনাক্ত করতে পারলে আক্রমণ ও প্রতিরক্ষার সুযোগ বহুগুণ বেড়ে যায়। তুর্কি লয়েড থেকে আন্তর্জাতিক মানের গুণমান ও নিরাপত্তা সনদ লাভ করাও গুরুত্বপূর্ণ বিষয়। সাবমেরিন প্রযুক্তিতে নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল। সামান্য প্রযুক্তিগত ত্রুটিও ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদন পাওয়ার অর্থ হল সাবমেরিনটি নকশা, কাঠামোগত নিরাপত্তা এবং পরিচালনাগত মানদণ্ডের একটি নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করেছে। এই সাবমেরিনের আরেকটি বড় আকর্ষণ হল এর বহুমুখী অস্ত্র ব্যবস্থাপনা। তুরস্ক জানিয়েছে এটি বেকার ড্রোনের সঙ্গে সমন্বয় করে ইউএভি হামলা পরিচালনা করতে সক্ষম। এই ধারণা ভবিষ্যৎ নৌযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বজুড়ে ম্যানড আনম্যানড টিমিং বা মানুষ চালিত প্ল্যাটফর্মের সঙ্গে ড্রোন সমন্বিত যুদ্ধ ব্যবস্থা নিয়ে গবেষণা চলছে। একটি সাবমেরিন যদি পানির নিচে গোপনে অবস্থান করে আকাশে ড্রোন পরিচালনা করতে পারে, তাহলে তা শত্রুর জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে।
এছাড়া সমুদ্রতলে 12টি স্মার্ট মাইন স্থাপনের সক্ষমতা উপকূলীয় যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নৌযুদ্ধে মাইন অত্যন্ত কার্যকর ও কম খরচের অস্ত্র। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বা বন্দর এলাকায় মাইন স্থাপন করে শত্রু জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা যায়। যদি এই মাইনগুলো স্মার্ট প্রযুক্তি নির্ভর হয় তবে সেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে সক্রিয় হতে পারে। সাবমেরিনটির টর্পেডো ও ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা উল্লেখযোগ্য। আকিয়া ও ওরকা টর্পেডো তুরস্কের নিজস্ব উন্নয়ন প্রকল্পের অংশ। রকেটসান নির্মিত আতামাকা ও চাকি ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় সাবমেরিনটি শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সামরিক প্ল্যাটফর্মেও পরিণত হয়েছে। বিশেষ করে আতামাকা ক্ষেপণাস্ত্রকে তুরস্কের হারপুন কিলার বলা হয়। এটি দীর্ঘপাল্লার অ্যান্টিশিপ মিসাইল হিসেবে বিবেচিত। চাকির মিসাইল আবার বহুমুখী ব্যবহারের জন্য তৈরি। স্থল, সমুদ্র এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল তুরস্কের নৌ সক্ষমতাকে আরও নমনীয় করে তুলবে। যদি মিনি সাবমেরিন থেকে এসব ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয় তাহলে এটি ছোট আকারের হলেও বড় যুদ্ধজাহাজের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। তুরস্কের এই প্রকল্প আঞ্চলিক ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পূর্ব ভূমধ্য সাগরকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক, গ্রিস, সাইপ্রাস, মিশর এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে গ্যাস অনুসন্ধান, সামুদ্রিক সীমানা এবং নৌ প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছে। এই প্রেক্ষাপটে তুরস্কের নতুন সাবমেরিন তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। গ্রিস দীর্ঘদিন ধরেই উন্নত সাবমেরিন প্রযুক্তিতে এগিয়ে রয়েছে। বিশেষ করে জার্মান প্রযুক্তি নির্ভর টাইপ 214 সাবমেরিন গ্রিক নৌবাহিনীর বড় শক্তি। তুরস্ক এখন নিজস্ব প্রযুক্তিতে মিনি সাবমেরিন তৈরি করে সেই ব্যবধান কমানোর চেষ্টা করছে। যদিও পূর্ণাঙ্গ সাবমেরিন সক্ষমতায় এখনও তুরস্ককে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। তবে এই প্রকল্পকে ভবিষ্যতের বড় কর্মসূচির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। কৃষ্ণ সাগরেও এই প্রযুক্তির কৌশলগত গুরুত্ব রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কৃষ্ণ সাগর অঞ্চল সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে। ন্যাটোভুক্ত দেশ হিসেবে তুরস্ক সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোট ও গোপন অভিযান পরিচালনায় সক্ষম সাবমেরিন কৃষ্ণ সাগরে তুরস্কের কৌশলগত সক্ষমতা বাড়াতে পারে। বিশ্ব প্রতিরক্ষা বাজারেও এর প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে অনেক উন্নয়নশীল দেশ বড় ও ব্যয়বহুল সাবমেরিনের পরিবর্তে ছোট কিন্তু কার্যকর মিনি সাবমেরিনে আগ্রহ দেখাচ্ছে, কারণ এগুলোর পরিচালন ব্যয় তুলনামূলক কম এবং উপকূলীয় নিরাপত্তার জন্য কার্যকর। তুরস্ক যদি এই প্রযুক্তিকে তুলনামূলক কম দামে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারে তাহলে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তুরস্ক ইতিমধ্যে ড্রোন রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। একই কৌশল তারা নৌ প্রতিরক্ষা শিল্পেও প্রয়োগ করতে চায়। দেশটি এমন সব রাষ্ট্রকে লক্ষ্য করছে যারা পশ্চিমা অস্ত্রের রাজনৈতিক শর্ত বা উচ্চ মূল্যের কারণে বিকল্প হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের বড় সুবিধা হলো তারা তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তি সরবরাহ করতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। সাবমেরিন প্রযুক্তি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নির্ভর। একটি সাবমেরিন তৈরি করা যত কঠিন, সেটিকে দীর্ঘ সময় নিরাপদ ও কার্যকর রাখা তার চেয়েও বেশি কঠিন। তুরস্কের সামনে বড় প্রশ্ন হলো তারা কত দ্রুত এই প্রযুক্তিকে পূর্ণ অপারেশনাল পর্যায়ে নিয়ে যেতে পারবে। এছাড়া বাস্তব যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করাও গুরুত্বপূর্ণ। অনেক সময় অস্ত্র প্রদর্শনীতে অত্যন্ত উন্নত বলে প্রচারিত প্রযুক্তি বাস্তবে অভিযানে প্রত্যাশা পূরণ করতে পারে না। তুরস্কের ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করতে পেরেছিল বলেই আন্তর্জাতিক বাজারে সফল হয়েছে। মিনি সাবমেরিনের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য হবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাটো ও পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজস্ব প্রতিরক্ষা নীতি অনুসরণ করছে। রাশিয়ার S-400 কেনা থেকে শুরু করে স্বাধীন সামরিক কর্মসূচি গ্রহণ পর্যন্ত বিভিন্ন কারণে আঙ্কারা ও পশ্চিমা মিত্রদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। নিজস্ব সাবমেরিন প্রযুক্তির উন্নয়নে সেই স্বাধীন কৌশলগত অবস্থানেরই অংশ। চীন, দক্ষিণ কোরিয়া এবং ইরানের মতো দেশও ছোট সাবমেরিন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে ভবিষ্যতে মিনি সাবমেরিন বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। তুরস্কের সাফল্য নির্ভর করবে তারা কতটা নির্ভরযোগ্য, কম খরচের এবং কার্যকর প্রযুক্তি দিতে পারবে তার উপর। সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যুদ্ধ ব্যবস্থায় ছোট, দ্রুত ও নেটওয়ার্ক কেন্দ্রিক প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়বে। বড় যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরী সহজে শনাক্ত হওয়ায় এখন অনেক দেশ ছোট কিন্তু প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে। তুরস্কের মিনি সাবমেরিন সেই বৈশ্বিক প্রবণতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
সব মিলিয়ে তুরস্কের প্রথম মিনি সাবমেরিন উন্মোচন শুধু একটি নতুন সামরিক প্রযুক্তির প্রদর্শন নয়, এটি আঙ্কারার বৃহত্তর কৌশলগত রূপান্তরের প্রতিচ্ছবি। ড্রোন বিপ্লবের পর এখন সমুদ্র যুদ্ধের ক্ষেত্রেও নিজেদের উপস্থিতি জানান দিতে চায় তুরস্ক। যদি দেশটি সফলভাবে এই প্রকল্পকে পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতায় নিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে পূর্ব ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার অগ্নি 6 মিসাইলের পরীক্ষা চালিয়ে তার সামরিক শক্তির জানান দিচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের ব্যাপারে ভারতকে আরও আগ্রাসী করে তুলতে পারে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো সামরিক পরিকল্পনা নিয়েছে। সেনা, নৌ এবং বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য তুরস্ক, চীন এবং ইতালির সাথে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের সাথে সামরিক অস্ত্রপাতি কেনার চুক্তি হয়েছে। পাকিস্তান এবং চীনের সাথে নানা প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। নির্বাচন পরবর্তী বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক কার্যক্রমে ধীর গতি পরিলক্ষিত হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্বর্তী সরকারের করা অনেকগুলো চুক্তি ভারতীয় স্বার্থকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল। তাই ভারতের প্রতি কিছুটা নমনীয় বিএনপির বর্তমান সরকার ক্ষমতায় এসেই ভারতকে চটাতে চাইছে না। তারা ধীরে চলো নীতি অনুসরণ করছে, কিন্তু ভারতের আক্রমণাত্মক সামরিক শক্তি বৃদ্ধি, বিশেষ করে পাকিস্তান ও চীনের মোকাবেলায় দক্ষিণ এশিয়া অঞ্চলের পরাশক্তি হওয়ার স্বপ্ন ভারতকে অস্থির করে তুলেছে। কিন্তু বাস্তবতা হলো চীনের সামরিক শক্তি এবং অর্থনৈতিক আধিপত্যের সামনে ভারত একেবারেই পিছিয়ে। তাই পরাশক্তি হতে না পারলেও প্রতিবেশী ছোট দেশগুলোর উপর দাদাগিরি দেখানোর সুযোগ ভারত কখনোই মিস করে না। ভারতের আগ্রাসী পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের প্রতি সমান মর্যাদাপূর্ণ সম্পর্কের বদলে তারা খবরদারের সম্পর্ক এবং একচেটিয়া অর্থনৈতিক সুবিধা ও আধিপত্য গ্রহণ করতে চায়। এসব অনৈতিক সুবিধা গ্রহণে তাদের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতে হয় না। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ভারত একদিকে তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌশক্তি ও সীমান্ত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নিজেদের আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল নতুনভাবে মূল্যায়ন শুরু করেছে। সম্প্রতি ভারতের অগ্নি 6 ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা, সীমান্ত অঞ্চলে সামরিক অবকাঠামো জোরদার এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত তৎপরতা বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়া এবং দিল্লির নিরাপত্তা নীতিতে ক্রমবর্ধমান আক্রমণাত্মক অবস্থান বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় সামরিক আধুনিকায়নের বেশ কিছু বড় পরিকল্পনা সামনে আসে। সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নতুন প্রযুক্তি সংগ্রহ, তুরস্ক ও চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, ইতালির সঙ্গে বিমান ও সামুদ্রিক প্রযুক্তি নিয়ে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের সঙ্গে সামরিক সরঞ্জাম কেনা নিয়ে সমঝোতা কৌশলগত বার্তা দেয়। পাশাপাশি পাকিস্তান ও চীনের সঙ্গে একাধিক প্রতিরক্ষা চুক্তি এবং উত্তরাঞ্চলে নতুন সামরিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ ভারতীয় কৌশলগত মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে লালমনিরহাটে বিমান ঘাঁটি ও এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রকল্পকে অনেক বিশ্লেষক কেবল একটি শিক্ষা বা অবকাঠামোগত প্রকল্প হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা তৈরির অংশ হিসেবে দেখছেন। তবে নির্বাচন পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতির পরিবর্তন দেখা যাচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে অন্তর্বর্তী সময়ের বেশ কিছু সামরিক উদ্যোগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে বলে বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন। তাদের মতে নতুন সরকার ভারতের সঙ্গে সরাসরি উত্তেজনা সৃষ্টি করতে চায় না। দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রেখে অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। ফলে প্রতিরক্ষা আধুনিকায়নের কিছু প্রকল্প কৌশলগতভাবে ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু একই সময়ে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতি বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভারত ইতোমধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাজেটধারী রাষ্ট্র। তাদের হাতে পারমাণবিক অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, শক্তিশালী বিমান বাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার সমৃদ্ধ নৌবাহিনী এবং অত্যাধুনিক সাইবার ও মহাকাশ সক্ষমতা রয়েছে। অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত চীনকে লক্ষ্য করেই তৈরি হলেও
দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর কাছে এটি ভারতের সামরিক প্রভাবের প্রতীক হয়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ চীন। অর্থনীতি, প্রযুক্তি, উৎপাদন, সামরিক শিল্প ও বৈশ্বিক প্রভাব প্রায় সব ক্ষেত্রেই বেইজিং বর্তমানে দিল্লির চেয়ে অনেক এগিয়ে রয়েছে। ফলে ভারত একদিকে চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তিশালী জোট করেছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজেদের একচ্ছত্র প্রভাব ধরে রাখতে প্রতিবেশী দেশগুলোর উপর কৌশলগত চাপ বজায় রাখছে। বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় যাওয়া বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয়, কারণ ভারতের সামরিক বাজেট বাংলাদেশের পুরো জাতীয় বাজেটের চেয়েও বড়। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হবে অসমমিত প্রতিরক্ষা কৌশল বা অ্যাসিমেট্রিক ডিফেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ এমন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা যা তুলনামূলক কম ব্যয়ে বড় শক্তিকেও সতর্ক থাকতে বাধ্য করে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আধুনিক যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ হারালে স্থল ও নৌ প্রতিরক্ষা দ্রুত দুর্বল হয়ে পড়ে। ভারতের বিমানের তুলনায় বাংলাদেশের সক্ষমতা সীমিত হলেও কার্যকর সারফেস টু এয়ার মিসাইল, মোবাইল রাডার, ড্রোন শনাক্তকরণ প্রযুক্তি এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম গড়ে তুলতে পারলে পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। চীনের কাছ থেকে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তুরস্কের কাছ থেকে ড্রোন প্রযুক্তি এবং ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে রাডার ও নজরদারি ব্যবস্থা সংগ্রহের আলোচনা এ কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভাষায় বর্তমান যুগে কেবল যুদ্ধ বিমান নয়, বরং সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কই ছোট রাষ্ট্রগুলোর জন্য বেশি কার্যকর। বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিও এখন একটি বড় কৌশলগত ক্ষেত্র। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে তুলনামূলক কম দামের ড্রোনও বড় সামরিক শক্তিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলতে পারে। নজরদারি ড্রোন, কামিকাজে ড্রোন, সামুদ্রিক ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন এখন আধুনিক যুদ্ধের অপরিহার্য অংশ। বাংলাদেশের প্রযুক্তি খাত এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে দেশীয় ড্রোন শিল্প গড়ে তোলা গেলে কয়েক বছরের মধ্যেই কম খরচে বড় প্রতিরোধ সক্ষমতা তৈরি করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগর ঘিরেও নতুন কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামরিক অবকাঠামো বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি জোরদার করছে। চীন আবার বঙ্গোপসাগরকে ভবিষ্যৎ বাণিজ্য জ্বালানি রুটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। এই বাস্তবতায় বাংলাদেশের নৌবাহিনীকে নতুনভাবে আধুনিকায়ন করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর নৌকৌশল হবে সি ডিনায়াল বা প্রতিপক্ষকে সমুদ্রপথে সহজে আধিপত্য বিস্তার করতে না দেয়া। এজন্য ব্যয়বহুল বড় যুদ্ধজাহাজের চেয়ে সাবমেরিন, উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল, সামুদ্রিক নজরদারি ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্রবাহী নৌযান বেশি কার্যকর হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করেছে, তবে বিশেষজ্ঞদের মতে এটিকে কার্যকর প্রতিরোধের রূপ দিতে হলে আরও উন্নত সাবমেরিন ও সমন্বিত সামুদ্রিক নজরদারি নেটওয়ার্ক প্রয়োজন। চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। যে কোনো আঞ্চলিক সংঘাতে এই বন্দরগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই উপকূলীয় রাডার, মাইন ওয়ারফেয়ার সক্ষমতা এবং উপগ্রহ ভিত্তিক সামুদ্রিক নজরদারি ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। স্থলবাহিনীর ক্ষেত্রেও নতুন চিন্তার কথা বলা হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতের উত্তর পশ্চিম সীমান্তের মতো নয়। নদীবহুল ও ঘনবসতিপূর্ণ ভূখণ্ডে দ্রুতগতির মোবাইল ইউনিটি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ড্রোন সমর্থিত নজরদারি এবং বিশেষায়িত প্রতিরক্ষা ইউনিট বেশি কার্যকর হতে পারে। বড় আকারের ট্যাঙ্ক যুদ্ধের বদলে তথ্য নির্ভর ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন সামরিক বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তাকেও এখন ভবিষ্যতের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ, ব্যাংকিং, যোগাযোগ ও সামরিক নেটওয়ার্ক সাইবার হামলা চালিয়ে একটি রাষ্ট্রকে অচল করে দেওয়া সম্ভব। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সাইবার সক্ষমতাকে সামরিক শক্তির অংশ হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশেও আলাদা সাইবার কমান্ড, এনক্রিপ্টেড সামরিক যোগাযোগ এবং দেশীয় সফটওয়্যার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে বলে জানা গেছে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে এখন মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী ভারসাম্য কৌশল গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ কোনো একক শক্তির উপর পুরোপুরি নির্ভর না করে চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কারণ একটি ছোট অর্থনীতির দেশের জন্য একপাক্ষিক সামরিক নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নৌবাহিনীর সাবমেরিন, বিভিন্ন যুদ্ধজাহাজ, সামরিক যান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশই চীন থেকে এসেছে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়ছে। ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও বিমান প্রযুক্তি ও নজরদারি সরঞ্জাম নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের সঙ্গে আলোচনাও এই বহুমুখী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে যাতে দেশটি চীন ভারত প্রতিদ্বন্দ্বিতার সরাসরি সংঘর্ষ মঞ্চে পরিণত না হয়। কারণ দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা যত বাড়বে ততই ছোট দেশগুলোর উপর চাপ বাড়বে। শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের অভিজ্ঞতা দেখিয়েছে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য হারালে অর্থনীতি ও রাজনীতি উভয়ই অস্থির হয়ে পড়তে পারে। অর্থনৈতিক সক্ষমতাকেও প্রতিরক্ষার অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দুর্বল অর্থনীতি নিয়ে দীর্ঘমেয়াদে শক্তিশালী সামরিক কাঠামো ধরে রাখা সম্ভব নয়। পাকিস্তানের উদাহরণ টেনে তারা বলছেন, অতিরিক্ত সামরিক ব্যয় অর্থনীতিকে সংকটে ফেলতে পারে। তাই বাংলাদেশের উচিত হবে প্রতিরক্ষা ব্যয়কে কৌশলগতভাবে ব্যবহার করা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উপর জোর দেয়া। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বিভিন্ন সামরিক শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিছু অস্ত্র ও সরঞ্জাম তৈরি করছে। তবে ভবিষ্যতে ড্রোন, গোলাবারুদ, নজরদারি প্রযুক্তি, সামরিক যান ও ইলেকট্রনিক সিস্টেমের দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া যেতে পারে। এতে একদিকে বৈদেশিক নির্ভরতা কমবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে ব্যয়ও কমে আসবে। লালমনিরহাটে বিমান ঘাঁটি ও এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রকল্প নিয়েও নতুন করে আলোচনা চলছে। উত্তরাঞ্চলে এই অবকাঠামো ভবিষ্যতে কেবল প্রশিক্ষণ নয়, কৌশলগত সামরিক সক্ষমতার অংশ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছে, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ সীমা ও সীমান্ত পর্যবেক্ষণের জন্য এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে দেশের সামরিক অবকাঠামোকে বিকেন্দ্রীভূত করার বিষয়েও আলোচনা বাড়ছে। একটি বা দুটি বড় ঘাঁটির উপর নির্ভরতা আধুনিক যুদ্ধে ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সংঘাতের শুরুতেই যোগাযোগ, রাডার ও বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাই ছোট ছোট ঘাঁটি, বিকল্প কমান্ড সেন্টার এবং সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। জনভিত্তিক প্রস্তুতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক ছোট রাষ্ট্রে রিজার্ভ ফোর্স, সিভিল ডিফেন্স ও জরুরি অবকাঠামো ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটিকে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা গেলে সংকটকালে রাষ্ট্রের স্থিতিশীলতা ধরে রাখা সহজ হবে। তথ্য যুদ্ধ এখানে বড় বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া তথ্য ও মনস্তাত্ত্বিক প্রচারণা ব্যবহার করে একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা সম্ভব। তাই স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য ব্যবস্থা গড়ে তোলা এবং সাইবার প্রচারণা মোকাবেলায় সক্ষমতা বাড়ানো ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের অংশ হয়ে উঠছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বাস্তবতাও জটিল। একদিকে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, অন্যদিকে সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। ফলে সম্পর্কের মধ্যে সহযোগিতা ও অবিশ্বাস দুই বাস্তবতাই একসঙ্গে কাজ করছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হবে দৃঢ় কিন্তু ভারসাম্যপূর্ণ অবস্থান। অর্থাৎ একদিকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, অন্যদিকে সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। কারণ পূর্ণমাত্রার সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ার কোনো দেশের জন্যই লাভজনক হবে না। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চীন ভারত প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন সমীকরণের ওপর। এই বাস্তবতায় বাংলাদেশকে এমন একটি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে যা একই সঙ্গে বাস্তববাদী, অর্থনৈতিকভাবে টেকসই এবং প্রযুক্তি নির্ভর। তাই বাংলাদেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য সামরিক আধুনিকায়নের পাশাপাশি শক্তিশালী অর্থনীতি, কার্যকর কূটনীতি এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সবচেয়ে বড় প্রতিরক্ষা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।